অভ্যুত্থানের তরুণ অনেকের নির্বাচনে জয়ের আশা প্রধান উপদেষ্টার। কেউ কেউ হতে পারেন মন্ত্রীও। 12 ফেব্রুয়ারি নির্ধারিত হবে বাংলাদেশের ভবিষ্যৎ। Now they are on the street and then they are in the political party of their own. I'm sure some of them will get elected. And if they get elected, someone may be the education minister. তারেক রহমান সফর বাতিল করলেও আচরণবিধি মানছে না অন্য দলের নেতারা। ইচ্ছে করে পোস্টাল ব্যালটে বিএনপির প্রতীক আড়ালের অভিযোগ। দেশের বেশ কিছু রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা কিন্তু নির্বাচনী প্রচারণা ক্রমাগত চালিয়ে যাচ্ছেন উদ্দেশ্যমূলকভাবে। দেশের কয়েকটি রাজনৈতিক দল নাম এবং প্রতীকটা প্রথম লাইনে দেওয়া হয়েছে। বিদেশে যে ব্যালট পেপারগুলো পাঠানো হয়েছে সময় থাকলে সেটাও সংশোধন করা, এই কৌশল যেন দেশের ভিতরে পোস্টাল ব্যালটে কার্যকর করা না হয়। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। এছাড়া খেলার খবর জানাতে থাকবেন ধ্রুব। আপনাকে ধন্যবাদ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি সাব্বির মিথুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গণভোটে হ্যাঁর পক্ষে প্রচারণায় এনসিপি, একটি দল বিপক্ষে থাকার অভিযোগ। জাতীয় পার্টির প্রার্থীদের মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে স্মারকলিপি জুলাই ঐক্যের। আসন বন্টন নিয়ে জামাত ও ইসলামী আন্দোলন টানা পড়েন। শেষ মুহূর্তে একাধিক দল যুক্ত হয়, সময় লাগছে দাবি নেতাদের। দ্রুতই জোটের প্রার্থী ঘোষণার আশা। অভ্যুত্থানের সময় গণভবনে বৈঠক করা 25 শীর্ষ ব্যবসায়ীর বিরুদ্ধে প্রসিকিউশন অভিযোগ খতিয়ে দেখতে পাঠানো হচ্ছে তদন্ত সংস্থায়। আইন অনুযায়ী নেওয়া হবে ব্যবস্থা। এবং চুয়াডাঙ্গায় সেনা হেফাজতে বিএনপি নেতা ডাবলুর মৃত্যু, নির্যাতনে হত্যার অভিযোগ করে বিচার দাবি মির্জা ফখরুলের। কমান্ডার সহ সদস্যদের প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে তরুণদের রাজনৈতিক দল গঠন হয়েছে। তাদের অনেকে নির্বাচনে জয়ী হবেন বলে বিশ্বাস করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলনের উদ্বোধন করে তিনি বলেন, ফেব্রুয়ারির নির্বাচন ও জুলাই সনদের মাধ্যমে নির্ধারিত হবে বাংলাদেশের ভবিষ্যৎ। ঢাকায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর উচ্চশিক্ষার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ দিক নির্দেশনা শীর্ষক 3 দিনব্যাপী সম্মেলন মঙ্গলবার সকালে রাজধানীর এক অভিজাত হোটেলে সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে যোগ দেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের কূটনীতিকরা। নির্বাচন ও গণভোটের জন্য বাংলাদেশ প্রস্তুত জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারির ভোটের মাধ্যমেই নির্ধারিত হবে বাংলাদেশের ভবিষ্যৎ। Now is election time. Election is coming up on 12th of February. The uprising tore apart everything. They created their own charter, July Charter, to undo everything that we are stuck up with. So there will be referendum to adopt what the future constitution of Bangladesh should be like. ডক্টর ইউনূস বলেন, পরিবর্তনের লক্ষ্যে তরুণরা রাজনৈতিক দল গঠন করেছে। নির্বাচনেও অংশ নিচ্ছেন তারা, যাদের অনেকেই নির্বাচিত হবেন বলেও প্রত্যাশা তার। They were in our classroom the other day. Now they are on the street and then they are in the political party of their own. And if they get elected, someone may be the education minister. I'm sure some of them will get elected. এ সময় চাকরি না খুঁজে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। ইসির অনুরোধে তারেক রহমান সফর বাতিল করলেও অন্য দলের নেতারা আচরণবিধি মানছেন না বলে অভিযোগ করেছে বিএনপি। ইচ্ছে করে পোস্টাল ব্যালটে কিছু দলের প্রতীক সামনে রাখার অভিযোগ করে দ্রুত এটি পরিবর্তনের দাবি জানিয়েছেন দলটির নেতারা। বিকেলে সিএসসির সঙ্গে বৈঠকের পর নেতারা অভিযোগ করেন, একটি দল ভোটারদের আইডি কার্ড ও মোবাইল নম্বর সংগ্রহ করে ভুয়া ভোটের চক্রান্ত করছে।
প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে মঙ্গলবার বিকেলে বৈঠক করতে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খানের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে নজরুল ইসলাম খান জানান, নির্বাচনকালীন সময়ে নানা অসঙ্গতি নিয়ে আলোচনা হয়েছে। তুলে ধরা হয়েছে অন্য দলের শীর্ষ নেতাদের আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি। আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করছি যে দেশের বেশ কিছু রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা কিন্তু নির্বাচনী প্রচারণা ক্রমাগত চালিয়ে যাচ্ছেন এবং তারা বিভিন্ন জায়গায় সমাবেশ করছেন, তাদের প্রতীকের পক্ষে ভোট চাচ্ছেন, তাদের পক্ষে ভোট চাচ্ছেন, এই কাজগুলো করছেন, কিন্তু এই নিয়ে নির্বাচন কমিশনের কোনো ব্যবস্থা গ্রহণের খবর আমাদের কাছে নাই। ইচ্ছে করেই পোস্টাল ব্যালটে কিছু দলের প্রতীক সামনে রাখার অভিযোগ করে বিএনপি বলছে এটি দ্রুত পরিবর্তন করতে হবে। কেউ মনে করতে পারেন ঘটনাক্রমে, কিন্তু আমরা বলি যে এটা খুব উদ্দেশ্যমূলকভাবে দেশের কয়েকটি রাজনৈতিক দল নাম এবং প্রতীকটা প্রথম লাইনে দেওয়া হয়েছে, অথচ বিএনপির নাম এবং প্রতীক ঠিক মাঝখানে দেওয়া হয়েছে, যেটা ভাঁজ করলে কাগজটা এটা ভালো করে নজরেই পড়বে না। একটি দল ভোটারদের আইডি কার্ড ও মোবাইল নম্বর সংগ্রহ করে ভুয়া ভোটের চক্রান্ত করছে বলেও ইসিকে জানিয়েছে বিএনপি। ব্যালট। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। দলীয় প্রতীকে ভোট না দিলেও গণভোটে দলমত নির্বিশেষে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে এনসিপি। জুলাই সনদে হ্যাঁ ভোট পাশ করা হলে গণঅভ্যুত্থান ব্যর্থ হবে বলে মন্তব্য করেন তিনি। এদিকে জাতীয় পার্টি সহ 14 দলের প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবিতে নির্বাচন কমিশনের স্মারকলিপি দিয়েছে জুলাই ঐক্য। জাতীয় নির্বাচন ঘিরে ব্যস্ত রাজনৈতিক দলগুলো। এবার একসঙ্গে হবে গণভোট। রাষ্ট্র সংস্কারে হ্যাঁ ভোটকে জয়ী করতে এবার প্রচারণায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মঙ্গলবার বিকেলে বাংলা মোটরে কেন্দ্রীয় কার্যালয়ে ভোটের ক্যারাভ্যান উদ্বোধন শেষে দলের মুখপাত্র জানান, হ্যাঁ ভোটে জনগণকে আগ্রহী করতে কাজ করবে এনসিপি। মানুষ যেন স্বতঃস্ফূর্তভাবে হ্যাঁ ভোট দিতে কেন্দ্রে আসে নির্বাচনের দিন। আর গণভোটে না জয়ী হলে গণঅভ্যুত্থান ব্যর্থ হবে বলে মন্তব্য করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। একটি বিশেষ দল ইনিয়ে বিনিয়ে নায়ের পক্ষে ক্যাম্পেইন চালাচ্ছে বলে অভিযোগ তার। আমরা দেখতে পাচ্ছি কোন বিশেষ রাজনৈতিক দল তারা নায়ের পক্ষে কথা বলা শুরু করছে। যদি আমাদেরকে ভোট আপনারা নাও দেন, কিন্তু অ্যাটলিস্ট হ্যাঁ পক্ষে আপনারা ভোট দিবেন। যদি না জয়যুক্ত হয় গণঅভ্যুত্থান আসলে সম্পূর্ণভাবে ব্যর্থ হবে। এদিকে জাতীয় পার্টি সহ 14 দলের প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবিতে মঙ্গলবার দুপুরে আগারগাঁও থেকে মার্চ টু ইলেকশন কমিশন কর্মসূচি শুরু করে জুলাই ঐক্য। ইসলামিক ফাউন্ডেশনের ভবনের সামনে মিছিলটি পুলিশের বাধার মুখে পড়লে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে সংগঠনটি। পরে 5 সদস্যের প্রতিনিধি দল ইসিতে স্মারকলিপি জমা দেয়। জাতীয় পার্টি 14 দল লীগের স্বতন্ত্র ক্যান্ডিডেট প্রত্যেকের মনোনয়ন স্থগিত ঘোষণা করতে হবে। এদিকে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেন, অশুভ চিন্তা থেকে মনোনয়ন বাতিলের দাবি জানানো হচ্ছে। জাতীয় পার্টি কোনো ব্যান্ড দল না, নিবন্ধিত দল হিসাবে জাতীয় পার্টির পূর্ণাঙ্গ অধিকার আছে ভোটে অংশগ্রহণের। এদিকে চতুর্থ দিনের আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন 53 জন, বাদ পড়েছেন 17 জন। এ নিয়ে 4 দিনে মনোনয়ন ফিরে পেলেন 204 জন। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। ঐক্যে পৌঁছাতে না পারায় আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা দিতে পারেনি 11 দলীয় জোট। প্রকাশ্যে এসেছে জামাত ও ইসলামী আন্দোলনের টানাপোড়েন। তবে দুপক্ষেরই দাবি জোটের ঐক্য ধরে রাখতে বদ্ধপরিকর তারা। বিস্তারিত শফিক মুন্সির প্রতিবেদনে। সোমবার জামায়াত আমিরের সঙ্গে বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলের প্রধান জানতে চান 11 দলীয় জোটের নির্বাচনী সমঝোতার অগ্রগতি সম্পর্কে। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে ডাক্তার শফিকুর রহমান বলেন, মঙ্গলবারের মধ্যে দৃশ্যমান হবে সমঝোতার সর্বশেষ চিত্র। তারা জানতে চেয়েছেন আমাদের এই সমঝোতা সম্পন্ন হয়েছে কিনা, না হলে কখন হবে। আমরা তাদেরকে বলেছি ইনশাল্লাহ আগামীকালকের মধ্যে এটা একটা ফাইনাল শেপ পাবে। কিন্তু শেষ মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামায়াত ইসলামের মধ্যে কিছু টানাপোড়েনের কারণে পিছিয়ে গেছে সমঝোতা চূড়ান্ত হবার দিনক্ষণ। ইসলামী আন্দোলনের শীর্ষ নেতৃত্ব জামায়াতকে ইঙ্গিত করে দাবি করেন, জোটের মধ্যে কারো কারো একক সিদ্ধান্ত নেয়ার প্রবণতা তাদের দূরত্ব বাড়াচ্ছে। তবে আসন সমঝোতার দায়িত্বপ্রাপ্ত নেতারা জানান, শেষ মুহূর্তে একাধিক দল যুক্ত হওয়ায় সমন্বিত প্রার্থী তালিকা চূড়ান্তে কিছুটা দেরি হলেও জোটের অভ্যন্তরে নেই কোনো টানাপোড়েন। সীমিত আসনের মধ্যে যেহেতু দল সংখ্যা বেড়েছে,
এখানে অ্যাডজাস্টমেন্ট করতে গিয়ে আমাদের বারবার কাজ করতে হয়েছে, সেখানে একটু বিলম্ব হচ্ছে। যদি আমাদের অ্যালায়েন্সের মধ্য থেকে কেউ একা সিদ্ধান্ত নেয় তাহলে অন্যর মধ্যে সন্দেহ সংশয় হওয়াটা স্বাভাবিক। এদিকে ইসলামী আন্দোলনের নেতারা জানান, সমঝোতায় তাদের নির্দিষ্ট আসন চাহিদা না থাকলেও সম্মানজনক আসন সংখ্যা প্রত্যাশা তাদের। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, শিগগিরই সমন্বিতভাবে ঘোষিত হবে আসনভিত্তিক একক প্রার্থী তালিকা। আমাদের যারা নির্বাচনী ফোরাম আছে অবজারভেশন করছে, জরিপ করছে, তাতে অনেকে মনে করে 120 হলে আমাদের সম্মান হয়, কেউ বলে 130, কেউ বলে 100 এরকম। যেটা হয়েছে এটা অসন্তোষ বা দূরত্ব নয়, এটা হলো আমাদের একটু চাওয়া বেশি ছিল, একটু কম পেয়েছি, আর একটু আশা করি। এখন যেহেতু নতুন করে আলোচনা হচ্ছে, এটা কেটে যাবে আশা। একটি বিশ্বস্ত সূত্র বলছে 180 থেকে 190টি আসন রেখে বাকিগুলো অন্য দলের প্রার্থীদের ছেড়ে দিতে চায় জামায়াত ইসলামী। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের সময় গণভবনে বৈঠক করা 25 শীর্ষ ব্যবসায়ীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে অভিযোগ দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের বিরুদ্ধে অভ্যুত্থানের সময় গণহত্যায় মদদ দেওয়ার অভিযোগ আনা হয়েছে। দ্রুতই তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। 2024 সালের অভ্যুত্থানের সময় 22 জুলাই গণভবনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন দেশের শীর্ষ পর্যায়ের 25 ব্যবসায়ী। এসব শীর্ষ ব্যবসায়ীদের বিরুদ্ধে গণহত্যায় মদদ দেওয়ার অভিযোগ এনেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অভিযোগ নিয়ে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রতিনিধি দল। পরে সংবাদ সম্মেলন করে প্রতিনিধি দলটি। আমাদের কাছে এই ছবিটি আছে, এই ছবির ভিতর থেকে স্পষ্ট এদের চেহারাগুলো দেখা যাচ্ছে। আমরা এর মধ্যে 25 জন ব্যবসায়ীর নাম আইডেন্টিফাই করেছি। আজকের মাঝেই যাতে তদন্ত সংস্থার কাছে এটি পাঠিয়ে দেওয়া হয়। ওই বৈঠকে অংশ নিয়েছিলেন বেক্সিমকো গ্রুপের সালমান এফ রহমান, নাসা গ্রুপের নজরুল ইসলাম মজুমদার, হামিম গ্রুপের একে আজাদ, মেঘনা গ্রুপের মুস্তফা কামাল, বসুন্ধরা গ্রুপের আহমেদ আকবর সোবহান সহ অন্যান্য ব্যবসায়ী প্রতিনিধিরা। অভিযোগ আমলে নিয়ে তদন্ত করার কথা জানিয়েছে প্রসিকিউশন। 2024 সালের 22 জুলাই একটি বৈঠকের ছবি, সেই বৈঠকে প্রদত্ত কিছু ভিডিও বক্তব্য এবং কিছু পত্রিকার রিপোর্টস সেই অভিযোগের সাথে এনেক্স করা হয়েছে। ব্যবসায়ীরা এখনও আওয়ামী লীগকে অর্থের যোগান দিচ্ছে মন্তব্য করে অবিলম্বে শাস্তির আওতায় আনার দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। রিকশা, ভ্যান ও অটোরিকশা চালকদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। এ সময় তিনি তাদের সঙ্গে কুশল বিনিময় করেন, খোঁজ নেন তাদের পরিবারের। রাতে চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। তারেক রহমানকে কাছে পেয়ে নিজেদের দুর্দশা ও নানা রকম হয়রানির কথা তুলে ধরেন তারা। তারেক রহমানও তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন। নগরবাসীকে সেবা দেয়ায় রিকশা চালকদের ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি অনুরোধ জানান শহরের শৃঙ্খলা ও যাত্রীদের নিরাপত্তায় ট্রাফিক আইন মেনে চলায়। এ সময় ক্ষমতায় এলে সীমিত আয়ের মানুষদের জন্য বিএনপির কর্মপরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। চুয়াডাঙ্গায় সেনা হেফাজতে মারধরে বিএনপি নেতা ডাবলুর মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ করেছেন নেতাকর্মীরা। ঘটনা তদন্তে সেনা প্রধানের হস্তক্ষেপ ও ন্যায় বিচারের আশা জানিয়েছে দলটির মহাসচিব। ঘটনাটি অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে আইএসপিআর জানিয়েছে, কমান্ডার সহ অভিযানে অংশ নেওয়া সেনা সদস্যদের প্রত্যাহার করা হয়েছে। জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বিএনপি নেতা ডাবলুর মৃত্যুতে বিক্ষোভ নেতাকর্মীদের। মঙ্গলবার সকালে হাসপাতালের সামনে ভিড় করেন নিহত শামসুজ্জামান ডাবলুর স্বজন ও বিএনপি নেতাকর্মীরা। গাছের গুড়ি ফেলে বিক্ষোভ করেন তারা। এ সময় বন্ধ রাখা হয় হাসপাতালের প্রধান গেট। ডাবলুর মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধান করে বিচার দাবি করেন তারা। এই ঘরের ভেতর নিয়ে হয়তো মারা ধরা কিছু জিজ্ঞাসাবাদ করেছে। আকুতি মিনতি করার পরেও তাকে ছাড়েনি। আসলে তার কাছে কিছু নেই, সে কিভাবে বের করবে? অমানবিক, এটা আমরা মেনে নিতে পারছি না। অস্ত্র উদ্ধারের নামে ধরে নিয়ে নির্যাতনে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির মহাসচিব। তদন্তে সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা করে অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচারের প্রত্যাশা করেন মির্জা ফখরুল। নিহতের পরিবারের প্রতি গভীর সহমর্মিতাও প্রকাশ করেন।
এদিকে এক বিবৃতিতে ঘটনাটি অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে আইএসপিআর জানায়, অভিযানে অংশ নেওয়া সেনা সদস্যদের প্রত্যাহার এবং সঠিক কারণ উদ্ঘাটনে উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইনে নেওয়া হবে ব্যবস্থা। অস্ত্র থাকার অভিযোগে সোমবার রাতে নিজের ফার্মেসি থেকে জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুকে আটক করে সেনাবাহিনী। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। কক্সবাজার সীমান্তে গুলির ঘটনায় ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ও কিয়াও শোমোয়েকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দুপুরে মন্ত্রণালয়ে ডেকে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ। জানানো হয়, কোনো উস্কানি ছাড়াই বাংলাদেশের দিকে গুলি বর্ষণ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে সেই জন্য মিয়ানমারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। এছাড়া মিয়ানমারের অভ্যন্তরে দেশটির কর্তৃপক্ষ ও সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে যাই ঘটুক না কেন তার প্রভাব যেন বাংলাদেশের জনগণের জীবন ও জীবিকায় না পড়ে সে বিষয়টি নিশ্চিত করারও দাবি জানায় ঢাকা। জবাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় মিয়ানমার। এবার বাণিজ্যের খবর। সহসাই কাটছে না চলমান এলপিজি সরবরাহ সংকট। কারণ সমস্যা সমাধানে সরকারের আহ্বানে সাড়া দিচ্ছে না ব্যবসায়ীরা, কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা। এদিকে দ্রুত দাম না কমালে দেশের সব রেস্তোরাঁ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে মালিকপক্ষ। গেল কয়েক সপ্তাহ ধরে এলপিজি গ্যাস সংকটে ভুগছে সারা দেশ, যার প্রভাব পড়েছে বাসাবাড়ি, হোটেল, রেস্তোরাঁ সবখানে, যে কারণে খাবারের দাম বাড়ানোর চিন্তাও করছেন অনেকেই। ঠিকমতো পরোটা ভাজা হয় না, রান্না করা হয় না, কাস্টমার ফিরে চলে যায়। গ্যাস না পাই তাহলে তো খাবারের দাম বাড়াতে হবে, নাহলে তো আমার পোষাতে হবে না, লস প্রজেক্ট। গ্যাস আনতে যাই, গ্যাস নাই, এখানে লাকড়ি দিয়ে পাকাইতে হয়। এই অবস্থায় মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে রেস্তোরাঁ মালিকরা জানিয়ে দেন, এলপিজির দাম দ্রুত না কমালে রেস্তোরাঁ বন্ধের মতো কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন তারা। এলপিজি যারা প্রোডাকশন দিচ্ছে তারা ওইখান থেকে বেশি দামে তারা দিচ্ছে না, বেশি দামে ডিলারদেরকে দিচ্ছে। ডিলাররা আমাদেরকে যা ইচ্ছা তাইভাবে আমাদের পকেট কাটছে, লুট করছে। তো সেই ব্যাপারে সরকারের এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নাই। বৈষম্যমূলক আচরণ সেটা যদি অব্যাহত থাকে, আমরা সারা বাংলাদেশে যারা রেস্তোরাঁ বৈধ ব্যবসায়ী আছি, আমাদের রেস্তোরাঁ বন্ধ করা ছাড়া আর কোনো বিকল্প পথ থাকবে না। এদিন দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, দ্রুত জ্বালানি সরবরাহ করা চ্যালেঞ্জের, কারণ সরকারের ডাকে সাড়া দিচ্ছেন না ব্যবসায়ীরা। জ্বালানিটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ। জ্বালানি যদি আমরা ইনশিওর না করতে পারি, লোকাল প্রোডাকশনরা জ্বালানি দুইটা দিক আছে, পাওয়ার এবং এনার্জি, তাই না? একটা ইলেকট্রিসিটি আরেকটা, ওই দুইটা দিকে একটা কম্প্রিহেন্সিভ ইস্যু করা হয়েছে। তবে এই জ্বালানি আমদানিতে ভ্যাট ট্যাক্স কমানোর প্রস্তাবটি বিবেচনায় নেওয়ার আশ্বাস দেন তিনি। জ্বালানির ব্যাপারে একটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করা হয়েছে। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন মার্কিন দূত। আগামী বৃহস্পতিবার নিজের পরিচয়পত্র রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পেশ করবেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। মূলত পরিচয়পত্র জমা দেওয়ার আগে আনুষ্ঠানিকতার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন তিনি। আধা ঘন্টার বেশি সময় ধরে সাক্ষাৎ শেষে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় ত্যাগ করেন। এর আগে সোমবার সন্ধ্যায় তিনি বাংলাদেশে এসে পৌঁছান। দেখছেন রাত 11টার সময়। বিজয় দিবসে আকাশে একসঙ্গে 54টি জাতীয় পতাকা উড়িয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে বাংলাদেশ। সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এতে বলা হয়, গিনেস ওয়ার্ল্ড কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে। এর মাধ্যমে বিজয়ের মাসে বাংলাদেশ পেল এক অনন্য আন্তর্জাতিক সম্মান। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সাহসী ও দক্ষ স্কাই ডাইভারদের অংশগ্রহণে আকাশে ভেসে ওঠে লাল সবুজের 54টি পতাকা। পুরো উদ্যোগটি পরিকল্পনা ও বাস্তবায়ন করে আর্মড ফোর্সেস ডিভিশন।